আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ ভিউয়ার্স, আমাদের অ্যারাবিক ফ্ল্যাশ ইউটিউব চ্যানেলে ধারাবাহিক ক্লাসের মধ্যে আজকে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছি সেটা ছিল ইসিম এর প্রকার। ইসমুন এর প্রকার নিয়ে আলোচনা আমাদের হয়েছিল। ইসিমের একটা প্রকার আমরা আলোচনা করেছিলাম। ইসিম তিন প্রকার: ইসমুন জামিদুন, ইসমুন মাজদারুন, ইসমুন মুশতাকুন। যাই হোক, আজকে আমরা ইসিমের আরও একটি প্রকার নিয়ে আলোচনা করব। সেই প্রকারটা হলো যে ইসমুন ভিন্ন পদ্ধতিতে বা ভিন্ন কারণবশত আরও দুইটা প্রকার। একটা প্রকারকে বলা হবে মাআরিফাতুন। কি বলা হবে? মাআরিফাতুন। আর একটা প্রকারকে বলা হবে নাকিরাতুন। নাকিরাতুন একটাকে বলা হবে মাআরিফাতুন, আর একটাকে বলা হবে নাকিরাতুন। মাআরিফা শব্দের অর্থ হইল নির্দিষ্ট। অর্থ কি? নির্দিষ্ট। আর নাকিরা শব্দের অর্থ হইল অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাহলে ইসিম এর আরো দুটি প্রকার। এক নম্বর মারিফা, নির্দিষ্ট, ইংরেজিতে ডিফিনিট। আর আরেক প্রকার হলো নাকিরা, যেটা ইংরেজিতে বলা হয় ইনডিফিনিট। ডিফিনিট, ইনডিফিনিট, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আজকে যে এই যে মারা বা নির্দিষ্ট কিভাবে নির্দিষ্ট হয়, ডিফিনিট এবং ইনডিফিনিট কিসের মাধ্যমে হয়? নির্দিষ্ট হয়। নির্দিষ্ট অনেকভাবে করা যায়, অনেকভাবে তৈরি করা যায়। একটা ইনডিফিনিট শব্দকে, যেমন এই যে পাখি, পাখি এটা একটা ইনডিফিনিট শব্দ। বার্ড একটা ইনডিফিনিট শব্দ। এখন যদি আমি এই বার্ড এর পূর্বে দা ব্যবহার করি, কি হবে? দা বার্ড। এখন কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল, ডিফিনিট হয়ে গেল। অথবা আমি যদি বলি যে দিস বার্ড বা এই পাখি, কি বললাম? এই পাখিতে এই শব্দটা উল্লেখ করার কারণেও পাখি শব্দটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। তো আজকে আমরা মারিফা বা নির্দিষ্ট বা ডিফিনিট, এটা একটা বিশেষ প্রকার হইল জমির। এর বিশেষ একটি প্রকার জমির। আজকে আমরা জমির নিয়ে আলোচনা করব। এক কথায় আজকে আমরা আলোচনা করব জমিরুন নিয়ে। কি নিয়ে? মিমিয়া র, জমিরুন। অনেকে উচ্চারণ করেন দমির, অনেকে উচ্চারণ করেন দমির। যাই হোক, আজকে আমরা আলোচনা করব জমির নিয়া। জমির কাকে বলে? জমির শব্দের বাংলা প্রতিশব্দ হলো সর্বনাম। সর্বনাম, সর্বনাম। তারপরে এই জমির শব্দকে ইংরেজিতে বলা হবে প্রনাউন। কি বলা হবে? প্রনাউন। প্রনাউন ইংরেজিতে বলা হবে প্রনাউন, আরবিতে বলা হবে জমির, বাংলায় বলা হবে সর্বনাম। এখন কথা হচ্ছে যে আমরা যে জমির নিয়ে আলোচনা করব, এই জমির আলোচনাটা ইংরেজি ভাষার আলোচনার সাথে হুবহু মিলে যাবে না। পাশাপাশি এই জমিরের আলোচনাটা বাংলা ভাষার যে সর্বনাম, এটার সাথেও কি করবে না? হুবহু মিলে যাবে না। তার মানে জমির দ্বারা সর্বনামকে বোঝায়। যে কোনো জিনিসের নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন এটা শব্দের বিপরীত কারণ ব্যবহার করলাম, এটা কলমের পরিমাণ ব্যবহার করলাম, আমার মানে এই কলমটি আমার। যাই হোক, জমির অর্থ সর্বনাম, জমির শব্দের অর্থ প্রনাউন, জমির অর্থ প্রনাউন। কথা হচ্ছে ইংরেজিতে প্রনাউনের ব্যাপক আছে। প্রকার প্রনাউন, রিলেট নাউন, মানে পার্সোনাল প্রনাউন, অনেকগুলি প্রকার প্রনাউনের। আরবিতে কিন্তু এই জমির দ্বারা একমাত্র উদ্দেশ্য হয় মানুষের নাম পরিবর্তে এই শব্দগুলি ব্যবহৃত হয়, তাকে জমির বলা হবে। আমি আরো বলি, এই ভাষার জমির দ্বারা উদ্দেশ্য হইল মানুষের পরিবর্তে, মানুষের নামের পরিবর্তে, মানুষের নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আরবিতে জমির বলে। কিন্তু ইংরেজিতে শুধু মানুষের নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তার নামেই কেবল কিনা জমির না। যেমন আমি লিখলাম এখানে হি, শুধু হিটাই কেবল কিনা প্রনাউন না, বরং ইট, ইট ইজ বা ইটস বা ইট, এই ইট শব্দটাও কি
এটাও প্রনাউন। তাহলে ইট শব্দটাও প্রনাউন, হি শব্দটাও কি প্রনাউন। আবার আমি বললাম হো, যেগুলিকে রিলেটিভ প্রনাউন বলা হয়, রিলেটিভ প্রনাউন। তাহলে হো, WHO হো, তাহলে এই যে হো বললাম এই শব্দটাও কি প্রনাউন, এটা রিলেটিভ প্রনাউন। তাহলে হো শব্দটাও প্রনাউন, হি শব্দটাও প্রনাউন, ইট শব্দটাও প্রনাউন। এই ক্ষেত্রে আরবি ভাষায় জমির দ্বারা, প্রনাউন দ্বারা, সর্বনাম দ্বারা একমাত্র উদ্দেশ্য হইল মানুষের নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে জমির বলে। তাহলে আমরা জমির বলতে কি বুঝলাম? মানুষের নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে জমির বলে। যেরকম আমি বললাম করিম আমার ভাই, কি বললাম? করিম আমার ভাই, সে মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় পড়ে। এখন সে বলতে আমরা কি বুঝি? সে বলতে আমরা বুঝি করিমকে, সে বলতে আমরা কি বুঝলাম? করিমকে বুঝলাম। এখানে সে শব্দটাই কিন্তু শুধু জমির, সে শব্দটা হইল জমির। তাহলে সে দ্বারা কাকে বোঝাচ্ছে? করিমকে বোঝাচ্ছে। তাহলে আমরা জমির বলতে কি বুঝতে পারলাম? জমির বলতে আমরা বুঝতে পেরেছি মানুষের নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, যেমন এখানে সে ব্যবহৃত হয়েছে, উক্ত সে শব্দকেই জমির বলা হবে। আলহামদুলিল্লাহ, আমরা জমির প্রসঙ্গে মোটামুটি বুঝতে পারলাম যে মানুষের নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় তাকে জমির বলে, তাকে জমির বলে। ইংরেজিতে প্রনাউন বলে, আর বাংলা ভাষায় একে সর্বনাম বলে। এখন কথা হচ্ছে জমিরের শব্দ কয়টি? জমিরের শব্দ কয়টি? আসলে ইংরেজি ভাষায় জমির বা প্রনাউনের শব্দ মুষ্টিমে একেবারে কম। যেমন ইংরেজি ভাষায় যে শব্দগুলো আমরা পেয়ে থাকি সেইগুলো আমরা পেয়ে থাকি হি, হি অর্থ সে, থার্ড পারসনকে বোঝায়। তারপরে আমরা বলতে পারি শি, SHE শি, যেটা ফেমিনিন জেন্ডার বোঝায়, এটাও থার্ড পারসনকে বোঝায়। তারপরে আমরা বলতে পারি দে, দে এই শব্দটাও কি জমির। তাহলে একটা, দুইটা, তিনটা। তারপরে আসতে পারি যে ইউ, ইউ। তারপরে আসতে পারি আমরা আই, আসতে পারি আমরা উই। তাহলে আমরা কয়টা পাইলাম? আমরা পাইলাম জমির পাইলাম আমরা 1 2 3 4 5 6, এই 6টা পাইলাম। তার মানে ইংরেজি ভাষায় আমরা মোটামুটি মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে প্রনাউনগুলি, এদের সংখ্যা পাইলাম আমরা 6টা। হি, শি, দে, ইউ, আই, উই। এইগুলি হইল কি? সর্বনাম। এইগুলি হইল প্রনাউন, এগুলি হইল জমির। এখন কথা হচ্ছে আসলে জমির হওয়া উচিত ছিল কয়টা? জমির উচিত ছিল কয়টা? একটা জিনিসের জমি মানে কিভাবে গঠন মনে হবে? প্রত্যাশা সিগা অথবা সরম বা করকের যে স্থান, যা তিনটা জিনিসের বিনিময়ে গঠিত থাকে। এক নাম্বার এটা ব্যবহৃত হয় নাম্বার হিসেবে, নাম্বার তার হলো বচন, তার হলো বচন, বচন হিসাবে, যেটাকে আরবিতে বলা হয় আদাদ, আদাদ, আদাদ। আমি আবার জমির শব্দ হইতে হবে 11টি, কিন্তু ইংরেজি ভাষা আমরা পেয়ে থাকি 1 2 3 4 5 6। ইংরেজি ভাষায় আমরা 6টা শব্দের দ্বারা জমিরকে বুঝি, সর্বনামকে বুঝি, তো জমির বা সর্বনাম হওয়া উচিত ছিল 18টি। কিভাবে 8টি? নাম্বার বচন 1। 2 নাম্বার পার্সন, পার্সন বা ব্যক্তি, পার্সন ব্যক্তি, পার্সন বা ব্যক্তি, যেটাকে আরবিতে বলা হয় শাখস। কি বলা হয় আরবিতে? শিন হ সদ, শাখসুন। আরবিতে বলা হবে শাখসুন, বাংলায় বলা হবে ব্যক্তি, ইংরেজিতে বলা হবে পার্সন। তারপরে 3 নাম্বার জেন্ডার, জেন্ডার বাংলা এটার অর্থ হলো লিঙ্গ, বাংলা এটার অর্থ হলো লিঙ্গ। আর আরবিতে এটাকে বলা হবে জিন্স। কি বলা হবে? জিন্স। আরবিতে এটাকে বলা হবে জিনসুন, আরবিতে বলা হবে জিনসুন, বাংলায় বলা হবে লিঙ্গ, ইংরেজিতে বলা হবে জেন্ডার। তাহলে একটা শব্দের জমির অথবা একটা শব্দের যে কর্তা, এটা জানার জন্য, সাবজেক্ট জানার জন্য বা জমির জানার জন্য বা প্রনাউন জানার জন্য আমাদের সর্বপ্রথম দরকার এই 3টা জিনিস। তার মানে আদদ, তার মানে শখস, তার মানে জিন্স, তার মানে হইল আদদ মানে বচন, যেটাকে নাম্বার বলা হয়, শখস মানে ব্যক্তি, যেটাকে পার্সন বলা হয়, জিন্স মানে লিঙ্গ, যেটাকে জেন্ডার বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যদি বলি শুধু থার্ড পারসন, আমি কি বলবো? এখানে এই পার্সনটা নিয়ে আসি,
যে এ পার্সন তিন প্রকার কি কি আছে, ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। এখানে পাইলাম আমরা পার্সন পাইলাম তিনটা, কয়টা পার্সন পাইলাম, তিনটা। তারপরে আসি জেন্ডার, জেন্ডার পাইলাম কয়টা, চারটা। কি কি আছে, মেসকুলিন জেন্ডার, তারপরে ফেমিনিন জেন্ডার, তারপরে নিউট্রাল জেন্ডার, তারপরে কমন জেন্ডার। তাহলে আমরা পাইলাম ইংরেজিতে জেন্ডার চারটি, আরবিতেও জেন্ডার চারটি, কিন্তু আরবিতে এই চারটা জেন্ডারকে দুইটা জেন্ডারে বা দুইটা লিঙ্গে বা দুইটা জিন্সে বিভক্ত করা হয়েছে। তারপরে আসি আমরা নাম্বার বা বচন। নাম্বার বা বচনে যদি আমরা আসি, বাংলা ভাষায় আমরা বচন পাই তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। কিন্তু ইংরেজি ভাষায় আমরা বচন পাবো মাত্র দুই প্রকার, একটা পাবো আমরা সিঙ্গুলার, আরেকটা পাবো আমরা প্লুরাল। একটা পাবো আমরা সিঙ্গুলার, আরেকটা কি পাবো, প্লুরাল পাবো। তাহলে ইংরেজি ভাষায় নাম্বার হইল দুইটি, সিঙ্গুলার এবং প্লুরাল। কিন্তু আরবি ভাষায় এই নাম্বার বা আদত বা বচন তিন প্রকার, বাংলা যেরকম এক বচন, দ্বিবচন, বহু বচন, আরবিতেও তিন প্রকার, অর্থাৎ ওয়াহেদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জুমা বহু বচন। ইংরেজি ভাষায় এই প্লুরাল দ্বারা দ্বিবচনকেও বোঝায়, আবার বহু বচনকেও বোঝায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম জমিগুলি জানানো বোঝানো আমাদেরকে তিনটা জিনিসের ব্যাপার লাগবে, নাম্বার কত, নাম্বার লাগবে কোন কি, লাগবে জেন্ডার। তাহলে আমি বলি আমি কিভাবে 18 এইভাবে আমি বলি 18টি হলো এই, আমি প্রথম দিয়ে শুরু করি। সে একজন পুরুষ, সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ। গেল তারা পুরুষের ক্ষেত্রে। এবার তারা আবার মহিলা, থার্ড পারসন মেসকুলিন জেন্ডার। সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা। এ হইল 6টা। তারপরে আসি আমি সেকেন্ড পারসনে আসি, আমি বলতে পারি তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ। গেল সেকেন্ড পারসনের কি, মেসকুলিন জেন্ডার। এবার ফেমিনিন জেন্ডার, তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা। তাহলে আমরা কি পাইলাম, সেকেন্ড পারসন পাইলাম, থার্ড পারসন পাইলাম। এবার আসেন ফার্স্ট পারসনে, আমি একজন পুরুষ, আমরা দুইজন পুরুষ, আমরা সকল পুরুষ। এবার আসি ফেমিনিন জেন্ডারে, আমি একজন মহিলা, আমরা দুইজন মহিলা, আমরা সকল মহিলা। এই হিসাবে যেহেতু আমরা সর্বমোট বচন পেয়েছি বা সর্বমোট আমরা সিগা বা জমির পেয়েছি কতটি, 18টি। কতটি পাইলাম আমরা, 18টি। আমরা পাইলাম 18টি। আমি আবারও বলি, থার্ড পারসনে হইল 6টা, তার মধ্যে 3টা হইল মেসকুলিন জেন্ডার আর 3টা হইল ফেমিনিন জেন্ডার। তারপরে সেকেন্ড পারসনের জন্য আবার 2টা, মানে সেকেন্ড পারসনের জন্য আবার 3 করে 6টা। তার মানে সেকেন্ড পারসন মেসকুলিনের জন্য 3টা, ফেমিনিনের জন্য 3টা। আবার ফার্স্ট পারসনের জন্য মেসকুলিনের 3টা, ফেমিনিনের 3টা। এই সর্বমোট হওয়ার কথা পারসন 18টা। এই 18টা শব্দ বা 18টা শব্দ হওয়ার কথা ছিল। এই 18টা শব্দকে ইংরেজি ভাষায় সংক্ষিপ্ত করে মাত্র 6টা শব্দ ব্যবহার করা হয়েছে। হি দ্বারা থার্ড পারসন বোঝায়, সিঙ্গুলার বোঝায়, একজন বোঝায়, পুরুষকে বোঝায়। সি দ্বারা থার্ড পারসন বোঝায়, সিঙ্গুলার বোঝায়, একজন কি বোঝায়, একজন বোঝায়, মহিলা বোঝায়। এই যে দে আছে, এই দের ভিতরে আমরা কয়টা পাই, এই দের ভিতরে আমরা পাবো 4টা। আমি আবারও বলি, হি এখানে পেলাম আমরা একটি, তারপরে সি এর ভিতরে পেলাম আমরা একটি। এবার দে এর ভিতরে আমরা কয়টা পাই, দে দ্বারা বোঝায় দুইজন পুরুষ, তারা দুইজন পুরুষ। দে দ্বারা বুঝাবে তারা সকল পুরুষ। দে দ্বারা বুঝাবে তারা দুইজন মহিলা। দে দ্বারা বুঝাবে তারা কি সকল মহিলা। তাহলে আমরা দে দ্বারা দের পেলাম কয়, মোট 4। ইউ দ্বারা সর্বমোট 6। ইউ দ্বারা একজন পুরুষ বোঝায় দুইজন, ইয়া বোঝায় সকল পুরুষ। ইউ দ্বারা একজন মহিলা, ইয়া বোঝায় দুই মহিলা, ইয়া বোঝায় আমরা এটার ভিতরে পেলাম কয়, মোটামুটি 6 পেলাম। এবার আমি আই এর ক্ষেত্রে, আই কয়টা বোঝায়, তারা বোঝাবে বিটা, বোঝাবে আই আমি এক পুরুষ, আমি একজন মহিলা। তাহলে আই দ্বারা পেলাম আমরা কয়টা, 2টা। এবার আসি আমরা উই দ্বারা পাবো 4টা। উই দ্বারা বোঝাবে আমরা দুই পুরুষ, উই দ্বারা আমরা দুইজন, উই দ্বারা বোঝাবে সকল পুরুষ, উই দ্বারা বোঝাবে আমরা সকল মহিলা। তাহলে আমরা উই দ্বারা পাইলাম কয়টা, 4টা। এবার যোগ করি আমরা এটাকে, 4 2 6, 6 2 12,
13, 14, 15, 16, 17, 18। তাহলে আমরা সর্বমোট সিগা বা শব্দ পাওয়ার কথা আমাদের 18টি শব্দ আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু ইংরেজি ভাষী যারা বা ইংরেজি ওয়ালারা কি করেছেন, এই 18টা শব্দকে মাত্র 6টা শব্দের দ্বারা অস্পষ্টভাবে ব্যবহার করেছেন, বা 18টি শব্দকে তারা 6টা শব্দ দিয়েই ব্যবহার করতে চেয়েছেন। সেই ক্ষেত্রে আরবি ভাষা যারা আছেন, যিনারা আরবি ভাষায়, তারা এই সমস্ত হি, শি, দে, ইউ, আই, উই, এখানে যেরকম 6টা আরবি ভাষার তারা এই শব্দগুলিকে নিয়ে এসেছেন 14টি। কয়টি? 14টি। বলে থাকি সিকা কাকে ছিল নাম্বার যাদের মিশ্রণ যাহা গঠিত তাকে ইসা বলে। সিকাকে বলে সোয়া গুলতা সিগা। অনেক সময় আমরা দেখি মুজারি গায়ের কথা কি সোয়াদ ইয়া গাইন গুলতা বলতে কি বোঝায়? নাম্বার, মানে আদর, তারপরে একজন ব্যক্তি, শখস, তারপরে জেন্ডার, জিন্স, এই তিনটার সমন্বয়ে যে শব্দটা গঠিত হয়, যে জিনিসটা আমরা পেয়ে থাকি, তার নাম হইল সি। যেমন আমি একটা সিগা লিখলাম, কি লিখলাম? আমি লিখলাম যে জুমা মুযাক্কার হাজির। কি লিখলাম? জুমা মুযাক্কার হাজির। তার মানে জুমা থেকে আসছে? এই আদত থেকে। আদত কত প্রকার? আদত 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। আর ইংরেজিতে 2 প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। তারপরে এই যে মুযাক্কার আসছে, মুযাক্কার মানে কি? পুরুষ। তার মানে পুরুষ, তার মানে লিঙ্গ থেকে এসেছে। জিন্স কত প্রকার পাইলাম? আরবিতে 2 প্রকার, মুযাক্কার এবং মুয়ান্নাস। সেখান থেকে আসছে মুযাক্কার। নাম্বার 3 নাম্বার আসছে এখানে হাজির আসছে থেকে? শাকসুন থেকে, ব্যক্তি থেকে, পার্সন থেকে। হাজির মানে তুমি, তোমরা। কোন পার্সন? সেকেন্ড পার্সন। তার মানে কোন পুরুষ? উত্তম মধ্যম পুরুষ। তার মানে আরবিতে কোনটা? হাজিরুন। এই 3টা জিনিসের সমন্বয়ে যা গঠিত হয় তার নাম হইল সিগা। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে আরবিতে যে জমিরগুলি আমরা পড়ব, এই জমির এর শব্দগুলি সর্বমোট কয়টি পাবো? 14টি। জমির এর শব্দ আমরা পাবো 14টি। ইংরেজি ভাষায় জমিরের শব্দ পেয়েছি আমরা 6টি। তাহলে বোঝা যায় ইংরেজি ভাষার তুলনায় আমাদের আরবি ভাষাটা বেশি পরিষ্কার বা বেশি ক্লিয়ার, একেবারেই ক্লিয়ার বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন যা শিখবো বা জানবো সেটা হলো কি? জমিরের শব্দগুলি আমরা জানবো। আমি লিখতে পারি যে হুয়া। কি লিখলাম? হুয়া। তারপরে হুমা, তারপরে হুম। এই যে 3টা শব্দ লিখলাম, এইগুলি কিন্তু থার্ড পারসন এবং মেসকুলিন জেন্ডার। থার্ড পারসন মেসকুলিন জেন্ডার, তার মানে সে একজন পুরুষ, তারা 2 জন পুরুষ, তারা সকল পুরুষ। গেল এইটুকু। এইবার লিখতে পারি আমি হিয়া, তারপরে হুমা, তারপরে হুন্না। কি লিখলাম? হিয়া, হুমা, হুন্না। এই 3টা শব্দ হইল, এই 3টা হইল থার্ড পারসন ফেমিনিন জেন্ডার। তার মানে সে একজন মহিলা, তারা 2 জন মহিলা, তারা সকল মহিলা। গেল এইটুকু। তারপরে আমরা এরপরে যা পাবো, আমি লিখলাম এখানে আন্তা। কি লিখলাম? আন্তা, আন্তা। তারপরে আন্তুমা, আন্তুমা। তারপরে আন্তুম, আন্তুম। এই যে আন্তুম লিখলাম, বা এই 3টা কি? এই 3টা হলো সেকেন্ড পারসন মেসকুলিন জেন্ডার, পুরুষ জাতি। তার মানে তুমি একজন পুরুষ, তোমরা 2 জন পুরুষ, তোমরা সকল পুরুষ। গেল এইটুকু। এরপরে আমি লিখতে পারি আন্তি। কি লিখতে পারি? আন্তি। তারপরে আন্তুমা, আন্তুমা। তারপরে আন্তুন্না। কি লিখতে পারি? আন্তুন্না। এই যে 3টা লিখলাম, এই 3টা হইল সেকেন্ড পারসন ফেমিনিন জেন্ডার। তার মানে তুমি একজন মহিলা, তোমরা 2 জন মহিলা, তোমরা সকল মহিলা। তারপরে আমরা যেটা পাবো সেটা হইল, আমি লিখলাম এখানে আনা। আনা মানে আমি। তারপরে নাহনু, তার মানে হইল আমরা। নাহনু, আমরা। আমরা এখানে কি পাইলাম? আমরা এখানে পাইলাম ফার্স্ট পারসন। কি পাইলাম? ফার্স্ট পারসন। আমরা পাইলাম মেসকুলিন, আমরা পাইলাম ফেমিনিন। তার মানে আমি একজন পুরুষ, আমরা 2 জন পুরুষ। আমি একজন পুরুষ, আমি একজন মহিলা। আমরা 2 জন পুরুষ, আমরা 2 জন মহিলা। আমরা বহু পুরুষ, আমরা বহু মহিলা। এখানে আরবি ভাষায় এই আনা শব্দটা ব্যবহার করেছে 2টা জিনিসকে, অর্থাৎ
আনা আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, দুইটা শব্দ। আর নাহনু দ্বারা বোঝাচ্ছে চারটা শব্দ। কেমন? নাহনু তার মানে হইল আমরা দুইজন পুরুষ, আমরা দুইজন মহিলা, আমরা সকল পুরুষ, আমরা সকল মহিলা। তাহলে এটার ভিতরে হইল কয়টা? চারটা। যাই হোক আলহামদুলিল্লাহ, এই সর্বমোট 14টা শব্দ। হুয়া, হুমা, হুম তার মানে থার্ড পারসন মেসকুলিন জেন্ডার, হিয়া, হুমা, হুন্না থার্ড পারসন ফেমিনিন জেন্ডার, তারপরে আন্তা, আন্তুমা, আন্তুন সেকেন্ড পারসন মেসকুলিন জেন্ডার, আন্তে, আন্তুমা, আন্তুন্না সেকেন্ড পারসন ফেমিনিন জেন্ডার, আনা ফার্স্ট পারসন মেসকুলিন এবং ফেমিনিন, নাহনু সেকেন্ড পারসন, নাহনু এটা হলো প্লুরাল এবং এটা কি হয় মানে দ্বিবচন হয়, বহুবচন হয়। এটা হলো ফার্স্ট পারসন মেসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার। তাহলে আমরা জমির সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। এখন কথা হচ্ছে আমি আনা নাহনু, আনা নাহনু। এখন কথা হচ্ছে যে জিনিসটা আমাদেরকে আর একটু খেয়াল করতে হবে, জমিরের প্রকার। জমিরের প্রকার হয়তো আজকে আলোচনা করা যাবে কিনা জানি না, কিন্তু জমির শব্দগুলি কিভাবে লেখা যায়, কিভাবে আমরা লিখি, লেখার কিছু পদ্ধতি যেরকম ইংরেজিতে আমরা পাই, আরবি ভাষাতেও আমরা এই জমিরের লেখার বিভিন্ন পদ্ধতি আমরা পেয়ে থাকি। যেমন এখানে লেখা আছে হি, কি লেখা আছে? হি। আবার এই হি শব্দটা কি হয়? হিম হয়। কি হয়? হিম। আবার কি হয়? হিস। কি হয়? হিস। হি, হিম, তারপরে হিস। আবার শি, এটা কি হয়? এরকম শি, হা, তারপরে হিস। তারপরে দে অর্থ কি? তারা, দে। তারপরে কি হবে? দেম, THEM দেম। তারপরে দিয়া, THER দিয়া, এরকম হবে। তারপরে ইউ, ইউ, ইউর, ইউ, ইউর, ইউ। পরে আই, আই কি হবে? আই হবে কি? মি। কি হবে? মি। তারপর হবে কি? মাই। কি হবে? মাই। তারপরে উই, উই কি হবে? যে উই হবে আস। কি হবে? আস। তারপরে কি হবে? আওয়ার, আওয়ার। তার এই যে আমরা জমির বা সর্বনাম ইংরেজি ভাষা যেরকম আমরা পাইলাম, প্রনাউনের রূপ কয়টা? 3টা। হি, হিম, হিস, তারপরে দে, দিয়ার, দেম, তারপরে ইউ, এটার পর আমরা বেশি একটা পাইতেছি না। তারপরে কি পাই? আই, মি, মাই। এই যে পাইতেছি যে 3টা রূপ। আরবি ভাষায় কিন্তু এরকম 3টা রূপ না। আরবি ভাষায় এই জমির বা সর্বনামের রূপ হইল 2টা। একটা হইল হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটা হলো আমাদের আসল রূপ। আর এটার সংক্ষিপ্ত রূপ হইল হাফ পেশ হু। এটা সংক্ষিপ্ত রূপ হাফ পেশ হু। তারপরে হুমা, তারপরে হুম, তারপরে এটার সংক্ষিপ্ত রূপ হলো হা, তারপরে এটার সংক্ষিপ্ত রূপ হুমা, হুন্না। আর আন্তা, এটার সংক্ষিপ্ত রূপ হইল কাফ জবর কা, এটার সংক্ষিপ্ত রূপ হইল কুমা। এটা আমরা পূর্ণটার কাছে করবো ইনশাআল্লাহ, কুমা। আর এটা সংক্ষিপ্ত রূপ হইল কুম। তারপর এটা সংক্ষিপ্ত রূপ কাবজের কি, এটা সংক্ষিপ্ত রূপ হইল কাব মিমালিফ, কুমা। আর এটা সংক্ষিপ্ত রূপ হইল কুন্না, সংক্ষিপ্ত রূপ হইল কুন্না। তারপর এটা সংক্ষিপ্ত রূপ হইল নি, এটা সংক্ষিপ্ত রূপ কি? নুন ইয়াজের নি। আর এটা সংক্ষিপ্ত রূপ হইল না। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধু আরবি ভাষায় এক শব্দের বিভিন্ন পাওয়া যায় এরকম না, ইংরেজিও পাওয়া যায়। হি, হিস, হিম, হিস, আই, মি, আই, মি, মাই। এখন এখানে বোঝার জিনিসটা হইল এই যে আই লিখলাম, এই আইটা হইল সাবজেক্টের রূপ। কিসের রূপ? সাবজেক্টের রূপ। এবং এই যে মি লিখলাম, মি, সেটা হইল অবজেক্টের রূপ। কিসের রূপ? অবজেক্টের রূপ। এবং এই যে মাই লিখলাম, মাই, এই মাই শব্দটা এটা সাবজেক্টের রূপ, এটা অবজেক্টের রূপ। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট বোঝাচ্ছে। মি, হি হেল্প মি, সে আমাকে সাহায্য করলো, আমাকে সাহায্য করলো, আমি হলো কি? অবজেক্ট। এখানে মি শব্দটা অবজেক্ট হয়ে গেছে, যেটাকে আরবিতে বলা হবে মাফউল হয়ে গেছে। আর এই যে মাই শব্দটা আছে, এই শব্দটা দিয়া সাবজেক্ট ও করতে পারি, অবজেক্ট ও করতে পারি। যেমন মাই ফ্রেন্ড হেল্প আস, মাই ফ্রেন্ড আমার বন্ধু, হেল্প আস আমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। যেমন আমরা বলতে পারি যে আই কিল্ড বা আই হেল্প মাই ফ্রেন্ড, আমি কি করেছি? আমি আমার বন্ধুকে সাহায্য, আই হেল্প মাই ফ্রেন্ড। তাহলে এইখানে মাই এর সাথে ফ্রেন্ড যুক্ত করে আমি এই শব্দটাকে সাবজেক্টও বানাইতে পারতেছি, অবজেক্টও বানাইতে পারতেছি। ঠিক এরকম ভাবে যেরকম আই ব্যবহৃত হয় শুধু সাবজেক্টের ক্ষেত্রে, মি ব্যবহৃত হয় শুধু অবজেক্টের ক্ষেত্রে, মাই ব্যবহৃত হয় সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে, আরবিতেও
জমিরগুলি এই যে হুয়া শব্দটা এটা সব সময় আয়ের মতো সাবজেক্টের মতো ব্যবহৃত হয়। মনে রাখতে হবে, আয় যেরকম সাবজেক্টের রূপে ব্যবহৃত হয়, হুয়া সব সময় সাবজেক্টের মতো ব্যবহৃত হয়। তারপরে হু শব্দটা এটা অবজেক্টের মতো ব্যবহৃত হয়। কিসের মতো? অবজেক্টের মতো ব্যবহৃত হয়। যাই হোক, এটা অনেক লম্বা আলোচনা, লম্বা একটা ক্লাস ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে করব। আজকে আমরা যা বুঝতে পারলাম সেটা হলো যে কোনো জমির শব্দের যেই প্রতিশব্দ বাংলায় বলা হয় সর্বনাম, ইংরেজিতে বলা হয় প্রনাউন। ইংরেজিতে প্রনাউনের শব্দ যদি মানুষের ক্ষেত্রে হয় মাত্র 6টি, আর উচিত ছিল হওয়া কতটি? 18টি। আমি কিভাবে হবে তাও বুঝিয়ে দিয়েছি। আরবিতে শব্দ আছে 14টি। ইনশাআল্লাহ অন্য আরেকটা ক্লাসে আমরা জমির নিয়ে আলোচনা করব, জমিরের প্রকার নিয়ে আলোচনা করব, এটার ইস্তেমাল, এর ব্যবহার ইনশাআল্লাহ আমরা শিখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এইখানে মাই এর সাথে ফ্রেম যুক্ত করে আমি এই শব্দটাকে সাবজেক্টও বানাইতে পারতেছি, অবজেক্টও বানাইতে পারতেছি। ঠিক এরকম ভাবে যেরকম আই ব্যবহৃত হয় শুধু সাবজেক্টের ক্ষেত্রে, মি ব্যবহৃত হয় শুধু অবজেক্টের ক্ষেত্রে, মাই ব্যবহৃত হয় সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে, আরবিতেও জমিরগুলি এই যে হুয়া শব্দটা এটা সব সময় আয়ের মতো সাবজেক্টের মতো ব্যবহৃত হয়। মনে রাখতে হবে, আয় যেরকম সাবজেক্টের রূপে ব্যবহৃত হয়, হুয়া সব সময় সাবজেক্টের মতো ব্যবহৃত হয়। তারপরে হু শব্দটা এটা অবজেক্টের মতো ব্যবহৃত হয়। কিসের মতো? অবজেক্টের মতো ব্যবহৃত হয়। যাই হোক, এটা অনেক লম্বা আলোচনা, লম্বা একটা ক্লাস ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে করব। আজকে আমরা যা বুঝতে পারলাম সেটা হলো যে কোনো জমির শব্দের যেই প্রতিশব্দ বাংলায় বলা হয় সর্বনাম, ইংরেজিতে বলা হয় প্রনাউন। ইংরেজিতে প্রনাউনের শব্দ যদি মানুষের ক্ষেত্রে হয় মাত্র 6টি, আর উচিত ছিল হওয়া কতটি? 18টি। আমি কিভাবে হবে তাও বুঝিয়ে দিয়েছি। আরবিতে শব্দ আছে 14টি। ইনশাআল্লাহ অন্য আরেকটা ক্লাসে আমরা জমির নিয়ে আলোচনা করব, জমিরের প্রকার নিয়ে আলোচনা করব, এটার ইস্তেমাল, এর ব্যবহার ইনশাআল্লাহ আমরা শিখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।